শিয়ালপাড়া জঙ্গলের ভেতরে বাস করত এক হাসি ও তার দুটি ছানা। হাসি তার ছানা দুটিকে নিয়ে জঙ্গলের ভেতরের এক ডুবাতে প্রতিদিন মাছ ধরে খেত। এখন তো আর এই ডুবাতে তেমন বেশি মাছ পাওয়াই যায় না। কতক্ষণ ধরে চেষ্টা করছি, একটাও মাছ পাচ্ছি না। হ্যাঁ আমার ছানারা, তুমি ঠিক কথাই বলেছ। আমিও লক্ষ্য করেছি ওই ডোবার মাছ অনেক কমে গিয়েছে। তবে তোমরা একদম চিন্তা করো না, কেমন? জঙ্গলের দক্ষিণ পাশে একটি নদী আছে। এখন থেকে আমরা সেই নদীতে মাছ শিকার করতে যাব, কেমন? কিন্তু মা, আজকেই তো আমার পেট ভরেনি। চলো না মা, আজকেই যাই আমরা ওই নদীতে মাছ ধরতে। না আমার ছানারা, আজ তো কোথাও যাওয়া যাবে না। সন্ধ্যা তো প্রায় ঘনিয়ে এসেছে। বলো, আজ মাছ ধরতে গেলে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। আমরা কাল সকাল সকাল রওনা দেব, কেমন? মাছ শিকার করে খেয়ে আমরা আবার বিকালের মধ্যে ফিরে আসব। আমি এখন তোমাদেরকে মাছ ধরে দিচ্ছি, তোমরা মাছ খেয়ে নিজেদের পেট ভরাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা। এই কথা বলে হাসি ডুব দিয়ে মাছ ধরতে লাগলো আর টপাটপ দুটো মাছ ধরে এনে তার ছানাদেরকে খেতে দিল। আর মাছ দুটো খেয়ে হাসির ছানাদেরও পেট ভরে গেল। আর তারপর হাসি তার ছানাদেরকে নিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিল। হাঁটতে হাঁটতে হাসি তার দুই ছানাকে নিয়ে তার বাসায় পৌঁছে গেল। এভাবেই সেই রাতটি কেটে গেল। এরপর সকাল হতেই হাসি তার দুই ছানাকে নিয়ে রওনা দিল সেই নদীর দিকে। শোনো আমার সোনারা, আমাদের কিন্তু বেশি রাত করলে চলবে না। সন্ধ্যা হওয়ার আগে সেখান থেকে ফিরে আসতে হবে। কারণ আমি শুনেছি ওই নদীর আশেপাশে গুহার মধ্যে থাকে এক দুষ্টু পাজি শিয়াল, আর তার সাথে থাকে আরো অনেক ভয়ানক শিয়াল। রাত হলে ওই দুষ্টু পাজি শিয়ালরা বেরিয়ে পড়ে শিকার ধরার উদ্দেশ্যে। তাই তোমরা কিন্তু সেই নদীতে গিয়ে টপাটপ মাছ শিকার করে খাবে, কেমন? তারপর যত দ্রুত সম্ভব আমরা সেখান থেকে চলে আসব, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা তাই করব। আর ওই দুষ্ট পাজি শিয়াল আসলে ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা খুশি মেরে ওর নাক ফাটিয়ে দেব। কি বলছো কি মা তোমরা? তোমরা কি ওই শিয়ালের সাথে পারবে? ওই শিয়ালের গায়ে কিন্তু দারুণ শক্তি আছে, আর মাথাতেও অনেক বুদ্ধি আছে। এমনি এমনি তো আর শিয়ালদেরকে বলা হয় না শিয়াল পণ্ডিত। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমরা ওই শিয়ালকে কিচ্ছু করব না। এই তো, এখন তাড়াতাড়ি চলো, আমার ছানারা দেরি হয়ে যাচ্ছে। এরপর হাসি তার দুই ছানাকে নিয়ে তাড়াহুড়ো করে চলল সেই নদীর দিকে। হাঁটতে 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 তারা সেই নদীতে পৌঁছে গেল। দেখেছো আমার সোনারা, নদীটা কত সুন্দর। আমি তোমাদেরকে বলেছিলাম না, নদীটা দেখতে যেমন সুন্দর তেমনি এখানে অনেক মাছও আছে। চলো এখন আমরা নদীতে নেমে মাছ খাওয়া শুরু করে দেই। আচ্ছা ঠিক আছে মা, চলো। এরপর হাসি তার দুই ছানাকে নিয়ে নামলো নদীর পানিতে। নদীর পানিতে নেমে তারা টপাটপ মাছ ধরে খেতে লাগলো। মাছ খেতে খেতে কিছুক্ষণের মধ্যে তাদের পেট ভরে গেল। মা, আমার পেট তো একেবারে ভরে গেছে, আমি তো আর মাছ খেতেই পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার সোনারা, তোমরা এখন একটা কাজ করো, মাছ ধরে ধরে এক জায়গায় জড়ো করো। আমরা বাসায় যাওয়ার সময় মাছগুলো নিয়ে যাব, কেমন? তাহলে ওই মাছগুলো আমরা রাতেও খেতে পারবো, ঠিক আছে? খুব ভালো বুদ্ধি করেছো মা, রাতে আমার খুব ক্ষুধা লাগে। এই কথা বলে হাসির দুই ছানা আর হাসি মাছ ধরে ধরে জড়ো করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তাদের অনেকগুলো মাছ হয়ে যায়। তারপর হাসি জঙ্গল থেকে বড় একটি পাতা এনে মাছগুলো পাতার উপরে উঠায়। তারপর মাছগুলো পিঠে নিয়ে বাসার দিকে রওনা দেয়।
হাসি যখন তার দুই ছানাকে নিয়ে বাসার দিকে যাচ্ছিল তখনই এক দুষ্ট পাজি শিয়াল তাদেরকে দেখে ফেলে। আরে একই দেখছি আমি, আমার নাকের ডগায় এসে এক হাসি তার দুই ছানাকে নিয়ে এসে মাছ ধরে নিয়ে গেল, আর আমি কিছুই টের পেলাম না। ওরে বাবা, দিনের বেলা শিকার করি না বলে সবাই দেখছি সেই সুযোগটা নিচ্ছে। ভাগ্যিস গুহা থেকে হিসু করার জন্য একটু বের হয়েছিলাম, এজন্যই ঘটনাটা দেখতে পেলাম। ওই হাসি তো মাছ পেয়ে লোভ ধরে গেছে, কাল তো নিশ্চয়ই আবার আসবে। কাল বেটিকে ইচ্ছা মতো মজা দেখাবো। এদিকে হাসি সেদিনের মতো নদী থেকে মাছ ধরে নিয়ে গিয়ে তো মহা খুশি। আজকে নদীতে যা মাছ খেয়েছি না, আবার কিছু মাছ নিয়েও এসেছি। নদীটা তো দেখছি মাছে একদম ভরপুর। আর এতদিন ধরে ওই জঙ্গলে ডুবাতে কতই না কষ্ট করলাম। একটা মাছ খুঁজে পেতে কত সময় লেগে যায়, আর কতই না কষ্ট করতে হয়। যাক বাবা, নদীটার সন্ধান পেয়ে খুব ভালো হয়েছে। কাল আরো সকাল সকাল যাব আমরা, কেমন? হ্যাঁ মা, ঠিক কথাই বলেছ। আমরা তো জঙ্গলের ডোবাতে মাছ খুঁজেই পাই না, আর আমরা সেই নদীতে ছোট হয়েও কত মাছ খেয়েছি। আর নদীর পানিতে সাঁতার কাটতেও খুব মজা। বোন ঠিক কথাই বলেছে মা, আমারও খুব ভালো লেগেছে। আমরা কাল আরো সকাল সকাল যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাব তো অবশ্যই। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কাল ভোরবেলায় আবার আমাদের উঠতে হবে, ঠিক আছে? এই বলে হাসি তার দুই ছানাকে নিয়ে ঘুমিয়ে পড়ল। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন সকালবেলা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো আমার সোনারা, দেরি হয়ে যাচ্ছে তো। সন্ধ্যার আগে আবার আমাদের ফিরে আসতে হবে। চলো চলো। যাচ্ছি তো মা, আর কত জোরে যাব। এদিকে জঙ্গলের ওই দুষ্ট পাজি শিয়ালটা আগে থেকেই ওৎ পেতেছিল হাসি আর তার দুই ছানাকে খাওয়ার জন্য। ওই তো এদিকেই আসছে, আসতে দাও। আজকে বাচ্চা দ্বন্দ্বের বোঝাবো, কত ধানে কত চাল। এদিকে হাসি তার দুই ছানাকে নিয়ে সেখানে আসতেই দুষ্ট পাজি শিয়াল লাফ দিয়ে গিয়ে হাসি আর তার দুই ছানার সামনে দাঁড়িয়ে পড়লো। কোথায় যাচ্ছ বাচ্চা ধনেরা? কাল দুই ছানাকে নিয়ে এসে চুপি চুপি মাছ খেয়ে গেছো, ভেবেছো আমি কিচ্ছু দেখিনি? তোমরা যখন ফিরে যাও তখন পেছন থেকে আমি সব দেখেছি। আজ আবার লোভে পড়ে আবার মাছ শিকার করতে এসেছো, কিন্তু আজ যে আর মাছ শিকার করতে পারবে না। এখন যে তোমাকে আমারই শিকার হতে হবে। শিয়ালের এমন কথা শুনে হাসি বুঝতে পারলো আজ আর তাদের রক্ষে নেই। তাই সে তার দুই ছানাকে বলল, ছানারা আর দেরি করো না, তাড়াতাড়ি নদীর দিকে চলো। আমাদের যে মহা বিপদ, আমরা যে আর বাসায় ফিরতে পারবো না। ওই নদী ছাড়া আমাদের যে আর কোনো উপায় নেই। এই কথা বলে হাসি তার দুই ছানাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে সেই নদীর পানিতে নেমে পড়লো। আর এদিকে দুষ্ট পাজি শিয়ালও হাসি আর হাসির ছানা দুটোর পেছনে দৌড়াতে দৌড়াতে বড় একটা পাথরের সাথে হোঁচট খেয়ে ছিটকে নদীর গভীরে গিয়ে পড়লো। আর দুষ্ট পাজি শিয়াল সাঁতার না জানায় সেই নদীর পানিতে ডুবে মারা গেল। শিমুলতলি জঙ্গলে এক রাজহংসী বাস করত। একদিন রাজহংসী চারটে ডিম দিল। এই ডিম রেখে তো আমি আর কোথাও যেতে পারবো না। এখন থেকে আমার ডিমগুলো দেখে শুনে রাখতে হবে। এই বনে তো চোরের আবার অভাব নেই। না, আর কথা না বলে আমি ডিমে তা দিতে বসি। এই বলে রাজহংসী তার ডিমে তা দিতে বসে। আর ঠিক তখনই সেখানে এক শিয়ালিনী চলে আসে আর রাজহংসীকে বলে, আরে হাসি বন্ধু, তুমি এ অসময়ে বসে আছো যে, তুমি ডিম দিয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ শেফালি শিয়ালিনী দিদি, আমি চারটে ডিম দিয়েছি। আমি ডিম রেখে তো বাহিরে যেতে পারছি না, নয়তো আমি বাহিরে গিয়ে তোমার সাথে অনেক গল্প করতাম। আরে হাসি বন্ধু, এই পৃথিবীতে তো তুমি আমার একমাত্র প্রিয় বন্ধু। তুমি সেই একমাত্র
মাত্র বন্ধু, যে আমাকে মনে প্রাণে বিশ্বাস করে। আর তাছাড়া তো এই জঙ্গলের সবাই আমাকে অবিশ্বাস করে, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। চলো না বন্ধু, নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। এতটুকু সময়ের মধ্যে তোমার ডিমের কিছুই হবে না। দিদি, তুমি যখন এত করে বলছো তাহলে চলো। অনেকক্ষণ হলো আমি ডিমে তা দিচ্ছি, আমি বরং একটু বাহির থেকে ঘুরে আসি, তাহলে আমার শরীরটাও একটু ভালো লাগবে। চলো বন্ধু, চলো। এরপর রাজহংসী তার ডিমগুলোকে রেখে শিয়ালিনীর সাথে নদীর পাড়ে ঘুরতে যায়। হাসি বন্ধু, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আমার গুহা থেকে একটা কাজ সেরে আসছি। তুমি কিন্তু আবার দূরে যেও না, আমি এক্ষুনি আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শিয়ালিনী দিদি, তুমি না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। এই কথা বলে শিয়ালিনী সেখান থেকে চলে যায়, আর রাজহংসী তার শিয়ালিনী দিদির জন্য সেখানেই অপেক্ষা করতে থাকে। এইভাবেই বেশ কিছুক্ষণ পার হয়ে যায়, কিন্তু শিয়ালিনী রাজহংসীর কাছে আর ফিরে আসে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর রাজহংসীও সেখান থেকে তার গুহায় চলে যায়, আর গুহায় গিয়ে তার ডিম দেখে ভীষণ কান্না করতে থাকে। হায় আল্লাহ, এই কাজ কে করলো? এখানে তো আমার 4টি ডিম ছিল, কিন্তু এখন তো দেখছি মাত্র 2টো ডিম। আর 2টো ডিম কোথায় গেল? আমার শেফালি দিদির সাথে ঘুরতে যাওয়া একদম ঠিক হয়নি। আর তখনই সেখানে শিয়ালিনী চলে আসে আর রাজহংসীকে বলে, আরে বন্ধু হাসি, তুমি কখন চলে এসেছো? আমি তো নদীর পাড় থেকে তোমাকে না পেয়ে সোজা তোমার গুহায় চলে এলাম। কিন্তু হাসি বন্ধু, তুমি কাঁদছো কেন? হঠাৎ তোমার কি হলো? দিদি, আমার যে সর্বনাশ হয়ে গেছে। কে যেন আমার 2টো ডিম খেয়ে গেছে। কে করলো এমন কাজ? আমি তাকে যদি দেখতে পেতাম তাহলে আমি তার নামে বনের বড়দের কাছে বিচার দিতাম। বন্ধু, তোমার এত বড় সর্বনাশ শুধুমাত্র আমার জন্যই হলো। আজ যদি আমি তোমাকে নদীর পাড়ে নিয়ে না যেতাম তাহলে তুমি তোমার ডিম হারাতে না। সত্যি বন্ধু, আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেললাম। আমাকে তুমি ক্ষমা করে দিও বন্ধু। আরে দিদি, এতে তো তোমার কোনো দোষ নেই, সবই তো আমার ভাগ্য। তুমি তো আমার প্রকৃত বন্ধু, যে কিনা আমার সুখে দুঃখে সব সময় আমার পাশে থাকছো। তুমি নিজেকে দোষী মনে করে আমাকে আর লজ্জা দিও না দিদি। বন্ধু, তুমি তোমার ডিম চোরকে ধরতে পারো যদি তুমি আমার কথা মতো কাজ করো। এক কাজ করো, যে তোমার 2টো ডিম খেয়েছে সে নিশ্চয়ই কাল আবার আসবে। তাই আমি বলছিলাম কি, তুমি একটা মরা শিকার এনে তোমার গুহার সামনে রাখো। ওই চোর যখন তোমার মরা শিকার খেতে আসবে, ওই চোরের নিশ্চয়ই পায়ের ছাপ থাকবে। তুমি ওর পায়ের ছাপ দেখলে বুঝতে পারবে কে তোমার ডিম চোর। সত্যি দিদি, তোমার মতো এমন বন্ধু যেন সবার থাকে। কাল সকালে আমি চিহ্নিত করব আসল চোরকে। আচ্ছা ঠিক আছে হাসি বন্ধু, আমি তাহলে এখন আসি। এসব কথা বলে শিয়ালিনী সেখান থেকে চলে যায়। এইভাবেই সেই দিনটি কেটে গেল। পরের দিন সকালবেলা রাজহংসী তার গুহার সামনে এসে দেখলো, আরে আরে, এই তো দেখছি গর্জিলার পায়ের ছাপ। তার মানে এই গর্জিলা কিনা আমার গুহায় এসে আমার ডিম চুরি করে খেয়েছে। তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেব? আমি এক্ষুনি তোর নামে সিংহ রাজার কাছে বিচার দিব। এই বলে হাসি সিংহ রাজার কাছে যায়। আরে কি ব্যাপারটা কি রাজহংসী, এতদিন পরে তুই আমার কাছে এলি? তোর তো আজকাল দেখাই পাওয়া যায় না। আসলে বাঘ রাজা, আমার ডিম চুরি হয়ে গেছে, আর সেই ডিম চুরি করেছে গর্জিলা। আমার গুহার সামনে গর্জিলার পায়ের ছাপ পাওয়া গেছে। আমি ওই গর্জিলার বিচার চাই। আজ আমার ডিম খেয়েছে, কাল তো অন্যেরও ডিম খেতে পারে। আপনি দয়া করে ওই গর্জিলার বিচার করুন, ওকে আপনি কঠিন শাস্তি দিন। কি বললি রাজহংসী? ওই গর্জিলা তোর ডিম খেয়ে নিয়েছে? আজ ওর আমি কঠিন বিচার করব।
চল আমার সাথে। তারপর সিংহ রাজা আর রাজহংসী মিলে গর্জিলার গুহার সামনে যায় আর গর্জিলাকে জোরে জোরে ডাকতে থাকে। গর্জিলা, এই গর্জিলা, কি ব্যাপারটা কি? তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? এ বনের রাজার কথা অমান্য করছিস? তুই শক্তিতে আর চেহারায় বড় হতে পারিস, কিন্তু আমি যে এই জঙ্গলের রাজা সেটা কিন্তু তোর ভুলে গেলে চলবে না। আরে আরে সিংহ রাজা, আপনি তা কি মনে করে? তোর কথা শুনে মনে হচ্ছে তুই ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। তুই নাকি এই রাজহংসীর ডিম চুরি করে খেয়েছিস। ওই রাজহংসী ওর গুহার সামনে তোর পায়ের ছাপ দেখতে পেয়েছে। আমার মেজাজটা একটু আগেও খুব ভালো ছিল, কিন্তু তোমাদের কথা শোনার পর থেকে মেজাজটা আমার গরম হয়ে গেছে। হাসি যে ডিম পেড়েছে সেটাই তো আমি জানি না। এই শোনো, আমার পেটে যেতে না চাইলে দুজনেই এখান থেকে ভাগো। ওরে বাবারে, গর্জিলা তো দেখছি রেগে গেছে। এখানে আর থাকা যাবে না। ও যদি আমাকে ধরে তাহলে তো আমাকে আলু ভর্তা বানিয়ে ছাড়বে। এখানে আর থাকা যাবে না। এই রাজহংসী, তোর মামলা তুই দেখ, আমি গেলাম। এইসব কথা বলে সিংহ রাজা সেখান থেকে চলে যায়। আমি বুঝতে পেরেছি ওই গর্জিলার বিচার কেউই করতে পারবে না। যা করার আমাকেই করতে হবে। আমি আজ রাতে ওই গর্জিলাকে ধরার জন্য এমন ফাঁদ পেতে রাখবো, আমার ফাঁদে পড়লে ওই গর্জিলা বুঝতে পারবে কত ধানে কত চাল। এরপর হাসি তার গুহার সামনে একটি ফাঁদ পেতে রাখে। আর রাত হতেই রাজহংসীর গুহার সামনে শিয়ালিনী চলে আসে। আর ঠিক তখনই রাজহংসীর পাতানো ফাঁদে এসে শিয়ালিনী আটকা পড়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে। হায় 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 রে, এ আমি কোথায় পড়ে গেলাম রে? মনে তো হচ্ছে এটা কোনো ফাঁদ। আমি কি তাহলে হাসি বন্ধুর কাছে ধরা পড়ে যাব? আমি তো এখান থেকে বেরো হতে পারবো না। শিমুলতলি জঙ্গলে বল্টু নামের এক শিয়াল তার বউ গোলাপের সাথে বাস করত। তাদের একটি মেয়েও ছিল। মেয়েটির নাম ছিল টিনা। বাবা বাবা, সামনেই তো কোরবানির ঈদ, তুমি এবার কোরবানির জন্য পশু কিনবে না? মারে, সারাদিন জঙ্গলে রিক্সা চালিয়ে ক টাকাই বা রোজগার করি, তাই দিয়ে তো সংসারটাই ভালো করে চলে না। এদিকে আবার কোরবানির ঈদ চলে এলো, এখন কি যে করব বুঝতে পারছি না। বাবা, আমাদের জঙ্গলে সবাই কোরবানির জন্য পশু কিনেছে। ঈদের দিন সবাই মাংস দিয়ে ভাত খাবে, সবাই কত মজা করবে। আমি কি করব বাবা? আচ্ছা ঠিক আছে মা, কোরবানির ঈদের তো এখনো বেশ কিছুদিন দেরি আছে। আমি জঙ্গলে রিক্সা নিয়ে যাচ্ছি। একদিনে যদি একটু ভালো করে কামাই রোজগার করতে পারি তাহলে তাই দিয়ে ছোটখাটো একটা পশু কিনে কোরবানি করব। এই বলে বল্টু শিয়াল রিক্সা নিয়ে জঙ্গলে চলে গেল। এদিকে ওই জঙ্গলে বাস করত হালুম নামের এক দুষ্টু বাঘ। হালুম বাঘের একটি মেয়েও ছিল। ওর নাম ছিল হালিমা। হালিমার বাবা ওই জঙ্গলের সব থেকে ধনী হওয়ায় হালিমার যেন অহংকারে পা মাটিতেই পড়তো না। কি রে টিনা, কোথায় যাচ্ছিস? আজ আমার মনটা ভীষণ খারাপ। বাবাকে বলেছিলাম কোরবানির জন্য একটা পশু কিনতে, কিন্তু বাবা বলল বাবার কাছে নাকি কোনো টাকা নেই। এবার কোরবানির ঈদে যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না, তাই মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছি। কি বলিস কি টিনা, তোর বাবা এখনো কোরবানির জন্য পশু কিনেনি? আর আমার বাবা তো কোরবানির জন্য গত সপ্তাহে বিশাল বড় একটা পশু কিনেছে। অবশ্য তোরা কোরবানির জন্য পশু কিনবি কি করে? তোরা তো গরিব ভিখারি, 3 বেলা 3 মুঠোই খেতে পারিস না। নুন আনতে পান্তা ফুরোনো দশা তোদের। আবার কোরবানির গরু কেনার স্বপ্ন দেখছিস, আবার এ নিয়ে দেখছি মন খারাপও করে আছিস। গরিবের যে মন আছে এটাই তো আমি জানতাম না। কি বলছিস কে হালিমা? তুই আমাকে এভাবে অপমান করছিস কেন? আমার বাবা গরিব আর তোর বাবা ধনী, তাই তোর বাবা গরু কিনেছে আর আমার বাবা কিনেনি। এজন্য কি তুই আমাকে এভাবে অপমান করবি? কোরবানি তো লোক দেখানোর কোনো বিষয় না। আল্লাহকে ভয় করে কোরবানি দিতে হয়। আরে রাগ তো তোর নীতি কথা। টাকা নেই ভিখারি, আবার আমাকে এসেছে নীতি কথা শেখাতে।
কোরবানির জন্য পশু কিনতে পারিসনি, এখন তো এসব বলবি? হালিমা, তুই আমাকে এভাবে না বললেও পারতি। আমরা গরিব বলে আমাদের এভাবে অপমান করলি। আচ্ছা ঠিক আছে, আমি এখন গেলাম। তোর মতো অহংকারী মেয়ের সাথে আমার কথা বলাই ভুল হয়েছে। এরপর টিনা সেখান থেকে চলে গেল। হা হা হা, উচিত কথা বললে সবাই এমনই করে। গরিব ভিখারি এখনো কোরবানির পশু কিনতে পারেনি, সে আবার এসেছে আমাকে বড় বড় নীতি কথা শোনাতে। গর্জিলা দিদি, আর কিছুদিন পরেই তো কোরবানির ঈদ। এবার আমার মেয়েটা বায়না ধরেছে, ও কোরবানি করতে চায়। তাই ঈদের কদিনে ভালো করে একটু কামাই রোজগার করে মেয়েটাকে একটা ছোটখাটো কোরবানির পশু কিনে দিতে চাই। তাই সবাই ভাড়ার টাকার সাথে 2-4 টাকা করে বেশি দিচ্ছে। তুমিও যদি কিছু টাকা বেশি দিতে, তাহলে আমি আমার মেয়েটাকে ছোটখাটো একটা কোরবানির পশু কিনে দিতে পারতাম। আরে বাহ, তোমার মেয়ে তো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। কোরবানি বড় হোক ছোট হোক সবার দেওয়া উচিত। আমি তোমাকে ভাড়ার সাথে 1000 টাকা বেশি দিচ্ছি। ছোটখাটো একটা পশু কিনে নিও, বুঝেছো? এই নাও। ধন্যবাদ গর্জিলা দিদি, তোমার জন্য হয়তো বা এই গরিব রিক্সা চালক শিয়ালের মেয়ের মনের আশাটা পূরণ হবে। তোমার মনটা সত্যি অনেক বড় গর্জিলা দিদি, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না শিয়াল ভাই, কোরবানি তো কোনো লোক দেখানো বিষয় না, সবারই কোরবানি দেওয়া উচিত। আমরা কোরবানি করি আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি গরিব বলেই কোরবানি দিতে পারবে না এমন তো কোনো কথা নেই। কোরবানি তো ছোট ছাগল থেকে শুরু করে গরু মহিষ সব কিছু কোরবানি করা যায়। তোমার যে সামর্থ্য আছে তুমি তাই দিয়েই ছোটখাটো একটা কোরবানি দিবে, ঠিক আছে? গর্জিলা দিদি, সবাই যদি তোমার মতো হতো তাহলে আর এই সমাজে ধনী গরিবের মধ্যে আর কোনো বৈষম্য থাকতো না। গর্জিলাকে ধন্যবাদ দিয়ে বল্টু শিয়ালও রিক্সা নিয়ে সেখান থেকে চলে গেল। কিরে মা হালিমা, কোথায় গিয়েছিলি? সারাদিন শুধু জঙ্গলে টই টই করে ঘুরে বেড়াস। এভাবে রোদে পুড়ে ঘুরে বেরিয়ে তোর শরীরটার অবস্থা কি হয়েছে দেখ। আর বলো না বাবা, জঙ্গলে ওই গরিব দুঃখী টিনার সাথে দেখা হয়েছিল। ওর বাবা এখনো কোরবানির জন্য পশু কিনতে পারেনি, সে আবার এসেছে আমাকে বড় বড় নীতি কথা শেখাতে। কিন্তু মা, তুই কেন ওসব গরিব ভিখারিদের সাথে কথা বলতে গিয়েছিলি? ওইসব গরিব ভিখারিদের কোনো টাকা পয়সা নেই, কিন্তু পেট ভর্তি নীতি কথা। ওদের থেকে সব সময় দূরে সরে থাকবি। কখন আবার টাকা পয়সা চেয়ে বসে বলা তো যায় না। মা টিনা, টিনা কোথায় গেলি মা? বাহিরে এসে দেখ আমি তোর জন্য কি এনেছি। পাপা, তুমি কোরবানির জন্য ছাগল কিনে এনেছো? বাহ পাপা, আমাদের ছাগলটা তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ রে মা টিনা, এ কদিনে পরিশ্রম করে কিছু টাকা জমিয়েছিলাম, সেই টাকা দিয়ে এই ছাগলটা কিনে আনলাম। এবার এই ছাগলটাই আমরা কোরবানি দিব। তুই খুশি হসনি মা? আমি অনেক খুশি হয়েছি বাবা। আসলে কোরবানি দিতে না পারলে কোরবানির ঈদের তো কোনো মজাই থাকে না। ছোট হোক বা বড় হোক, তবুও তো আমরা কোরবানি দিতে পারছি। আল্লাহ যেন আমাদের কোরবানিটা কবুল করে নেয়। ঈদের দিন হালুম বাঘ ও তার মেয়ে হালিমা তাদের গোয়াল ঘরে গিয়ে দেখলো তাদের কোরবানির গরুটি মারা গেছে। বাবা, এ আমাদের কি হয়ে গেল? আমাদের কোরবানির পশুটা তো মারা গেছে। আমরা এখন কি কোরবানি দিব? সবাই সবার কোরবানির পশু নিয়ে মাঠে যাচ্ছে। মারে, আসলে দোষটা আমাদেরই ছিল। আমরা এই কোরবানির গরুটা নিয়ে খুব অহংকার করেছিলাম। এজন্যই মনে হয় আল্লাহ তাআলা এই গরুটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমি এখন বুঝতে পেরেছি কোরবানির পশু নিয়ে অহংকার করা একদম ঠিক নয়। ছোট হোক বড় হোক,
তাদেরকে সাহায্য করা উচিত। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। আমি আর কোনোদিন কোরবানির পশু নিয়ে ঠাট্টা মজা করব না। এদিকে হালুম বাঘের বাড়ির সামন দিয়ে বল্টু শিয়াল এবং তার মেয়ে টিনা তাদের কোরবানির ছাগলটি নিয়ে মাঠে যাচ্ছিল। দুঃখ করো না হালুম মামা, যেটা গেছে সেটা তো আর ফেরত আসবে না। তুমি এক কাজ করো মামা, তোমার মেয়ে হালিমাকে নিয়ে কোরবানির মাঠে চলো। আমরা সবাই মিলে এই ছোট্ট ছাগলটাই কোরবানি করব, আর এই ছাগলটার মাংসই ভাগ বাটোয়ারা করে খাবো। আসলে শিয়াল ভাগ্নে, ভুলটা আমারই হয়েছে। আমার মেয়েটাও কোরবানির পশু নিয়ে অহংকার করেছিল, আমিও করেছি। এজন্যই আল্লাহ তাআলা আমার থেকে কোরবানির পশুটা কেড়ে নিয়েছে। তোমরা গরিব হলেও তোমাদের মনটা বিশাল বড়। আমরা ধনীরা সব সময় অল্প কিছু জিনিস নিয়ে অহংকার করি। আমি বুঝতে পেরেছি অহংকারের জন্যই আমার এই পতন হয়েছে। আপনারা কেউ কোরবানির পশু নিয়ে অহংকার করবেন না। কুরবানির দিনে আপনারা কোরবানি করে আপনাদের আশেপাশে যত গরিব মানুষ আছে সবাইকে কোরবানির মাংস দিবেন, যাতে সবাই এক বেলা পেট ভরে কোরবানির মাংস খেতে পারে। এরপর তারা সবাই সে ছোট্ট ছাগলটিকে কোরবানির জন্য মাঠে নিয়ে চলে গেল। শিয়ালপাড়া জঙ্গলে সকল প্রাণী মিলেমিশে বসবাস করত, কারণ সেই জঙ্গলের রাজা ছিল সিংহ মহারাজ। সিংহ মহারাজ ছিল একদমই কড়া টাইপের রাজা। সে জঙ্গলে কোনো বিশৃঙ্খলা হতেই দিত না। একদিন ওই জঙ্গলেরই এক ছাগল গেল নদীর পাড়ে ঘাস খেতে, কিন্তু হরিণ নদীর পাড়ে কিছুতেই সেই ছাগলটিকে ঘাস খেতে দিচ্ছিল না। এই ম্যামা, তোর কি না এত বড় সাহস? তুই আমার জায়গাতে ঘাস খেতে এসেছিস? তুই কি জানিস না এই নদীর তীরটা পুরোটাই আমার দখলে? কি বললি তুই? এই নদীর তীর তোর দখলে? তোর কাছে কি কোনো দলিল আছে? দলিল থাকবে কেন? হ্যাঁ, আমি মুখে বলছি, এতে কি তোর হচ্ছে না? তুই এক্ষুনি এখান থেকে যদি চলে না যাস না, আমি আমার শিং দিয়ে গুঁতো মেরে তোর পেট ফুটো করে ভুঁড়ি বের করে দেব। এই আমি তোকে বলে দিলাম। কি বললি হরিণ? তোর এত বড় সাহস? তুই আমার ভুঁড়ি কানা করবি? দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি সিংহ মহারাজের কাছে নালিশ জানাতে। তোর অনেকবার বেড়েছে, সিংহ মহারাজে তোর কঠিন বিচার করবে। আরে যা যা, আমিও দেখে নেব সিংহ মহারাজ আমার কি করতে পারে। এরপর ছাগলটি সরাসরি চলে গেল সিংহ মহারাজের কাছে বিচার দিতে। কি বললি ছাগল? ওই হরিণের এত বড় সাহস? এই টুনি, তুই এক্ষুনি গিয়ে ওই হরিণকে ডেকে নিয়ে আয়, আজ আমি ওর কঠিন বিচার করব। এরপর সিংহ মহারাজের দূত টুনি পাখি গেল হরিণকে রাখতে। কিছুক্ষণ পর টুনি হরিণকে নিয়ে ফিরে এলো। এই হরিণ, তোর তো দেখছি বহুতবার বেড়েছে। তুই কি বলেছিস আমি নাকি তোর কিচ্ছু করতে পারবো না? তুই জানিস না আমি এই জঙ্গলে কোনো বিশৃঙ্খলা চাই না। আমার প্রজারা যাতে সুখে থাকে সবসময় আমি সে চেষ্টাই করে যাচ্ছি। আর তুই কিনা বিশৃঙ্খলা করতে ছাগলকে নদীর কিনারায় ঘাস খেতে দেসনি। আসলে মহারাজ, ওই নদীর তীরটায় আমি রোজ রোজ ঘাস খাই, আর আজ ছাগল গিয়ে সেখানে ঘাস খেতে শুরু করেছে। আমি যেখানে রোজ রোজ ঘাস খাই, এই ছাগল সেখানে কেন ঘাস খেতে যাবে? হ্যাঁ, প্রসাব পায়খানা করে ও তো ওই জায়গাটা নষ্ট করে ফেলবে। এজন্যই তো ওকে আমি একদম ঘাস খেতে দেইনি। তুই ছাগলকে ঘাস খেতে না দিয়ে খুব বড় অন্যায় করেছিস। এই জঙ্গল তো কারো বাপের না, এমনকি আমারও না। যার যেখানে মন চাইবে সে সেখানে ঘাস খাবে। তুই মানা করে অনেক বড় অন্যায় করে ফেলেছিস। আজ তোকে আমি মাফ করে দিলাম, কিন্তু ফের যদি এমন নালিশ শুনি তাহলে সেদিন তোকে চাবুক দিয়ে মেরে তোর পিঠের চামড়া তুলে নিব। যা ছাগল যা, আজকের পর থেকে তোর যখন মন চাইবে তুই নদীর তীরে ঘাস খেতে যাবি, ও আর মানা করবে না। আচ্ছা ঠিক আছে মহারাজ। এরপর হরিণ আর ছাগল সেখান থেকে চলে গেল। এদিকে ওই জঙ্গলেই বাস করত এক হাসি। হাসির একটি মেয়ে ছিল, কিন্তু হাসি তার মেয়েকে কখনোই জঙ্গলের ভেতরে যেতে দিত না। একদিন হাসির মেয়ে চুরি করে বাসা থেকে পালিয়ে গেল জঙ্গলে। মামাকে কোনোদিনই গুহার বাইরে আসতেই দিতে চায় না, বলে কি এক দুষ্ট পাজি শিয়াল আছে, ও নাকি আমাকে খেয়ে নিবে। আসুক ওই দুষ্ট পাজি শিয়াল, আমি ওকে ঘুষি মেরে ওর নাক ফাটিয়ে দেব। এদিকে ওই জঙ্গলেরই দুষ্টু পাজি শিয়ালটা ঝোপের আড়াল থেকে
হাসির ছানার কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল। ওরে বাবা রে, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, ওনাকে আমার ঘুষি মেরে নাক ফাটিয়ে দিবে। ওই মেয়ে কি আমাকে চিনে? আমি যে শিয়াল পণ্ডিত সেটা মনে হয় ও জানেই না। ওর মা তো অনেকদিন ওকে গুহার বাইরে পাঠায়নি, এজন্য মনে হয় ও আমাকেও চেনে না। ভালোই হলো, এই সুযোগে ওকে বোকা বানিয়ে খেতে পারবো। এরপর দুষ্ট শিয়াল ঝোপের আড়াল থেকে লাফ দিয়ে এসে হাসির ছানার সামনে দাঁড়িয়ে পড়ল। কি ব্যাপার ছোট্ট ছানা, তুমি এভাবে কান্না করছো কেন? কোথায় যাবে তুমি? বলো বলো আমাকে। আমার মা বলে এই জঙ্গলে নাকি একটা দুষ্ট পাজি শিয়াল আছে। আমি বাইরে এলে নাকি ওই দুষ্ট পাজি শিয়াল আমাকে খেয়ে ফেলবে। তাই আমার মা আমাকে বাইরে আসতে দিতে চায় না। তাই আজ আমি আমার গুহা থেকে পালিয়ে এসেছি পুরো জঙ্গলটা ঘুরে দেখবো বলে। কোথায় সেই দুষ্ট পাজি শিয়াল? আসুক আমার সামনে। আমার সামনে আসলে আমি এক খুশি দিয়ে ওর নাক ফাটিয়ে দিব। তোমার মা তোমাকে একদম মিথ্যা কথা বলেছে। এই জঙ্গলে কোনো শিয়াল টিয়াল নেই। তোমার মা হয়তো বা তোমাকে জঙ্গল ঘুরিয়ে দেখানোর সময়ই পায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি আমার সাথে চলো। আজ আমি তোমাকে পুরো জঙ্গলটা ঘুরে ঘুরে দেখাবো। আর কোনো শিয়াল টিয়ালকে তোমার কাছে ঘেঁষতে দিব না। চলো ছানা। এমনই উল্টাপাল্টা কথা বলে দুষ্টু পাজি শিয়াল হাসির ছানাকে নিয়ে চলল জঙ্গলের ভেতরে। গভীর জঙ্গলের ভেতরে ছিল ওই দুষ্টু পাজি শিয়ালের গুহা। শিয়াল তার গুহায় নিয়ে হাসির ছানাকে বলল, তুই নাকি ওই দুষ্ট পাজি শিয়ালকে দেখিসনি? ভালো করে দেখে নে। আমি হচ্ছি সেই দুষ্ট পাজি শিয়াল যার ভয়ে তোর মা তোকে বাইরে আসতে দিতে চাচ্ছিল না। দেখলি কেমন চালাকি করে তোকে আমি আমার গুহায় নিয়ে এলাম। এখন আমি তোকে কচমাচ করে চিবিয়ে খাবো। কি বললে তুমি? তুমি সেই দুষ্ট পাজি শিয়াল? না তাহলে ঠিকই বলতো। তুমি আমাকে বুঝুং বাজুং বুঝিয়ে এখানে নিয়ে এসেছো। তুমি আমাকে কিছুতেই খেতে পারবে না। এই আমি পালাচ্ছি। এই বলে হাসির ছানা দিল দৌড়। দুষ্ট শিয়ালও হাসির ছানার পেছন পেছন দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে দুষ্টু পাজি শিয়াল খপ করে হাসির ছানাকে খেয়ে ফেললো। আহ কি যে মজা, কচি হাঁসের ছানার মাংস, কি যে মজা লাগলো। কতদিন খাইনি। যাই এখন গুহায় গিয়ে চম্পেশ একটা ঘুম দেই। এই বলে পাজি শিয়াল তার গুহায় চলে গেল। আর এইদিকে গাছের ডাল থেকে দুষ্টু পাজি শিয়ালের কাণ্ড কারখানা সিংহ মহারাজের দুধ টুনি পাখি দেখে ফেলল। টুনি আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল হাসির কাছে। টুনির এমন কথা শুনে হাসি কান্না করতে লাগলো। হাসি আর দেরি না করে চলে গেল সিংহ মহারাজের কাছে। এদিকে টুনি গেল শিয়ালকে ডাকতে। এই দুষ্ট পাজি শিয়াল, তোর এত বড় সাহস, তুই ওই হাঁসের ছানাকে খেয়ে ফেলেছিস? তুই জানিস না আমার এই রাজ্যে কোনো ছোট বাচ্চাকে খাওয়া নিষেধ? মহারাজ, কদিন থেকে আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, এজন্যই ওই হাতছানাকে দেখে আমি লোভ সামলাতে পারিনি, তাই খেয়ে নিয়েছি। আমাকে আপনি মাফ করে দেন মহারাজ। এমন কাজ আমি আর কখনো করব না। মাফ করে দেন মহারাজ। তোর কোনো মাপ নেই। তুই যে অন্যায় করেছিস তার কোনো ক্ষমা হয় না। তোকে যে শাস্তি পেতেই হবে। এরপর সিংহ মহারাজ পাজি দুষ্ট শিয়ালের লেজ কাটে আর এই বন থেকে চিরদিনের জন্য তাকে তাড়িয়ে দিল। শিয়ালপাড়ার জঙ্গলে এক হাসা আর এক হাসি বাস করত। হাসা হাসিকে ভীষণ ভালোবাসতো, কিন্তু হাসার মনে একটাই দুঃখ ছিল, তাদের কোনো ছানাপোনা ছিল না। একদিন হাসা নদী থেকে মাছ শিকার করে নিয়ে বাসায় ফিরে এলো। হাসি, এই দেখো তোমার জন্য কতগুলো মাছ ধরে এনেছি। নাও হাসি, মাছগুলো মজা করে খেয়ে নাও। আশা, তোমাকে দেখে আমার খুবই কষ্ট হয়। তুমি প্রতিদিন নদীর ভেতরে গিয়ে কত কষ্ট করে মাছ শিকার করে আনো, আর আমাকে দিনের পর দিন বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছ শুধুমাত্র একবার বাবা ডাক শোনার জন্য। কিন্তু আজ পর্যন্ত আমি একটা ডিমও দিতে পারলাম না। তোমাকে আমি বাবা ডাক কি করে শোনাবো? আরে হাসি, কি বলো এসব? এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। একদিন খোদা নিশ্চয়ই আমাদের দিকে মুখ তুলে তাকাবে।
সেটা আর কবে হাসা, আমার যে এভাবে আর বসে বসে খেতে ভালো লাগে না। কাল থেকে আমিও তোমার সাথে যাব নদীতে মাছ শিকার করতে। তুমি কিন্তু না করতে পারবে না হাসা। কি বলছো কি হাসি? তোমাকে আমি বললাম না এ নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি একাই শিকার ধরে আনতে পারবো। তুমি শুধু বসে বসে খাবে, ঠিক আছে? কিন্তু হাসি হাসার কোনো কথাই শুনতে চাইল না। তার এক কথা, সেও নদীতে মাছ শিকার করতে যাবে। অনেক বোঝানোর পরেও হাসা যখন হাসিকে মানাতে পারল না, পরদিন হাসিকে নদীতে মাছ শিকার করতে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। এভাবেই সেই দিনটি কেটে গেল। হাসি, তোমাকে কাল আমি কতবার করে বোঝালাম তোমাকে নদীতে মাছ শিকার করতে যেতে হবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। তোমার ওই এক কথা, তুমি যাবেই যাবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। সকালবেলা হাসা হাসিকে নিয়ে নদীতে মাছ শিকার করার জন্য রওনা দিল। যেতে যেতে হাসি দেখল গাছের নিচে একটি বাঘ ছটফট করছে। হাসা, ওই দেখো বাঘটা কেমন অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার মনে হচ্ছে বাঘটা কোনো বিপদে পড়েছে। চলো আমরা গিয়ে সাহায্য করি। হাসি, এজন্যই আমি তোমাকে জঙ্গলে আনতে চাই না। তোমার শরীর তো দয়ার শরীর, তুমি যাকে বিপদে পড়তে দেখো তাকেই সাহায্য করতে চাও। বাঘের অমন অজ্ঞান হয়ে পড়ে থাকা তো ওটা নাটকও হতে পারে। তুমি যেই না ওর কাছে যাবে তোমাকে খপ করে গিলে খাবে। আরে না হাসা, ওটা বাঘের কোনো ঢং নয়। ওই দেখো বাঘ কেমন ব্যথার জ্বালায় এদিক সেদিক কাতরাচ্ছে, আর ওর সামনে কিছু হাড় হাড্ডিও পড়ে আছে। আমার মনে হচ্ছে ওই বাঘের গলায় কোনো হাড় বেঁধে গেছে। চলো না আমরা গিয়ে ওকে সাহায্য করি। আরে না হাসি, আমি যেতে পারবো না। তোমার ইচ্ছা হলে তুমি যাও। হ্যাঁ হ্যাঁ আমি যাব, তোমাকে যেতে হবে না। তুমি আসলেই একজন পাষাণ। আমার চোখের সামনে একটা প্রাণী মারা যাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো। এরপর হাসি চলে গেল বাঘের কাছে। আর বাঘের কাছে গিয়ে হাসি বাঘকে বলল, বাঘ মামা, ও বাঘ মামা, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? ওরে বাবারে, আমি খুব বড় বিপদে পড়ে গেছি। একটা হাড় আমার গলায় আটকে গেছে। কেউ আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। কি বলছো কি বাঘ মামা? তোমার গলায় হাড় আটকে গেছে? আচ্ছা আচ্ছা, আমি বের করে দিচ্ছি। তুমি বড় একটা হা করো, আমি আমার ঠোঁট দিয়ে তোমার গলায় আটকে থাকা হাড়টি বের করে দিচ্ছি। তারপর বাঘ বড় একটা হা করলো আর হাসি তার ঠোঁট দিয়ে বাঘের গলায় আটকে থাকা হাড়টি বের করে আনলো। আর বাঘ তখন হাফ ছেড়ে বাঁচলো। ওরে বাবা, বড় বাচ্চা বেঁচে গেলাম। কি যে বড় একটা বিপদে পড়তে যাচ্ছিলাম, আর একটু হলে তো আমি মারাই যেতাম। সেই সকালবেলা শিকার খেতে গিয়ে এই হাড়টা আমার গলায় আটকে গেছে, কিন্তু অনেক চেষ্টা করেও আমি হাড়টা বের করতে পারছিলাম না। কেউ আসেনি আমাকে সাহায্য করতে। অবশেষে তুমি এসে আমার গলার হাড়টা বের করে দিলে। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ধন্যবাদ হাসি, তোমার মনটা সত্যি অনেক সুন্দর। তোমার মতো এত ভালো মনের প্রাণী আমি এ জঙ্গলে আর কোনোদিন দেখিনি। সবাই তো আমাকে ভয় পেয়ে শুধু দূরে দূরে থাকে। আজই প্রথম কেউ আমাকে সাহায্য করতে এসেছে। তুমি যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে অবশ্যই আমার কাছে আসবে। আমি তোমাকে সাহায্য করব, ঠিক আছে? আরে বাঘ মামা, ঋণ বলছো কেন? এটা তো আমাদের দায়িত্ব। জঙ্গলের এক পশু আরেক পশুর উপকারে আসবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আমি তাহলে এখন আসি। এরপর হাসি তার স্বামী হাসার কাছে চলে এলো। দেখলে হাসা, তুমি তো ভয় পেয়ে গিয়েছিলে। তোমায় আমি বললাম না ওই বাঘ আমার কোনো ক্ষতি করবে না? ওই বাঘ আজ সত্যি সত্যি বিপদে পড়েছিল, আর আমি তাকে বিপদ থেকে উদ্ধার করেছি। কোনোদিন যদি আমরা বিপদে পড়ি তাহলে সে আমাদের সাহায্য করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু করে নাই, খুবই ভালো। যে কাজ করতে এসেছি সেই কাজে চলো। হাসা আর হাসি আবারও নদীর দিকে রওনা দিল। আর হঠাৎই তাদের পথ আটকে দাঁড়ালো এক দুষ্টু পাজি শিয়াল। কিরে হাসা, তুই তোর বউকে নিয়ে কোথায় যাচ্ছিস? এখন যে আমার সামন থেকে এক পাও নড়তে পারবি না। আমি যে এখন তোদের দুজনকে ধরে কচমাচ করে চিবিয়ে খাবো।
দেখলে হাসি, তোমাকে বলেছিলাম শিকার ধরতে না আসতে। এখন তো ওই পাজি শিয়ালের হাত থেকে বাঁচতে হলে দৌড়াতে হবে। তুমি কি পারবে দৌড়াতে? শোনো, ওই পাজি শিয়াল আমাদের কিচ্ছু করতে পারবে না। দৌড়াতে পারবো না মানে তুমিও আমার সাথে দৌড়ে পারবে না। কি রে, তোরা নিজেদের মধ্যে কি কথা বলছিস? হ্যাঁ, এখানে কি দৌড় প্রতিযোগিতা হচ্ছে? আমার কাছ থেকে দৌড়ে পালাতে পারবি? আমি হলাম শিয়াল পণ্ডিত রে, শিয়াল পণ্ডিত। তোরা এক হাত মাটির নিচে থাকলেও আমি তোদেরকে ঠিকই খুঁজে বের করব। আচ্ছা ঠিক আছে, তোদের একটা সুযোগ দিলাম, দৌড় দে দেখি। শিয়ালের এমন কথা শুনে হাসা আর হাসি সেখানে আর এক মুহূর্ত দেরি না করে দিল এক দৌড়। দেখেছো বোকার দলের কাণ্ড? ওরা নাকি আমার হাত থেকে পালিয়ে বাঁচবে। আমি একটু আস্তে দৌড়াই, ওদেরকে তো আমি ধরবই ধরবো। এদিকে দুষ্টু পাজি শিয়ালও হাসা আর হাসির পেছন পেছন দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে হাসা আর হাসি সেই বাঘের কাছে গিয়ে আশ্রয় নিল। কিছুক্ষণ পর শিয়ালও সেখানে চলে এলো। দেখেছো বোকার দলের কাণ্ড? দৌড়াতে দৌড়াতে শেষে কিনা এসে বাঘ মামার কাছে বসে আছে। বাঘ মামা, ভালোই হলো, আজ দুই মামা ভাগ্নে মিলে এই হাসাহাসিকে মজা করে খেতে পারবো। তুমি এক কাজ করো মামা, তুমি হাসাটাকে খাও আর আমি হাসিটাকে। হ্যাঁ ভাগ্নে, ঠিক কথাই বলেছিস। আয় আয়, তুই একটু আমার কাছে আয়, তোর কপালে একটা চুমু দেই। তুই একটা কাজের কাজ করেছিস। মামা, তুমি যে কি করো না, আমি কি আর এখন সেই তোমার ছোট্ট ভাগ্নেটা আছি? এখন তো আমি বড় হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে মামা, তুমি যখন চুমু দিতে চাচ্ছ দাও তাহলে একটা। এই বলে শিয়াল যেই না বাঘের কাছে গেল, বাঘ অমনি পা দিয়ে শিয়ালকে দিল এক লাথি। আর লাথি খেয়ে তো শিয়াল ঘুরতে ঘুরতে অনেক দূরে ছিটকে পড়ে গেল। ওরে বাবা রে, এটা কি হলো? গেল রে গেল, কোমরটা আমার গেল। ওই হাসাহাসি যে বাঘ মামার পরিচিত, এটা তো আমি জানতাম না। এখন আর এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে পালাই। এই কথা বলে শিয়াল সেখান থেকে দৌড়ে পালালো। দেখলে হাসা, আমি বাঘ মামার জীবন বাঁচিয়েছিলাম বলে বাঘ মামাও আজ আমাদের জীবন বাঁচিয়ে দিল। হ্যাঁ হাসি, আমি আসলে বলছিলাম তুমি সঠিক ছিলে। তোমার ওই উপকারের জন্য আজ আমাদের দুজনের প্রাণটাই বেঁচে গেল। ধন্যবাদ বাঘ মামা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা যদি এরপরও কখনো বিপদে পড়ো তাহলে আমাকে স্মরণ করবে। আমি তোমাদের সেই বিপদ থেকে উদ্ধার করব। আর এই জঙ্গলের সবাইকে বলে দিব তোমরা আমার পরিচিত, তাহলে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আমরা তাহলে এখন আসি। ভালো থেকো তুমি। এই বলে হাসা আর হাসিও সেখান থেকে চলে গেল। এরপর থেকে জঙ্গলের কেউই আর হাসা হাসির দিকে চোখ তুলে তাকায় না। হাসা হাসিও ওই জঙ্গলে সুখী শান্তিতে দিন কাটাতে লাগলো।